ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে রাইটিং কোহেসিভলি এই শিরোনামে এক্সপেরিয়েন্স 5। আর আজকে মূলত কাজ করব 5.3.4। এই লেসনটি অত্যাধিক গুরুত্বপূর্ণ আপনাদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য রয়েছে এবং এখানে খুব মজার বিষয় যারা এই ক্লাসটি হয়তো আগেই করেছেন বা এখন আজকে নতুন দেখছেন খেয়াল করবেন আপনার আগের করা এবং আজকের করার মধ্যে আমরা যে সলভটা আপনাদের দিব এই দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। আপনি হয়তো না বুঝে খুব সংক্ষিপ্ত করে করেছেন অথবা বুঝে হয়তো বা যতটুকু বুঝেছেন ততটুকুই করেছেন। আজকে আপনি এই জায়গাটাতে একটু অনেক ভিন্ন কিছু দেখতে পাবেন। সেটার জন্য চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি ডিরেকশনে। এর আগে আমি আপনাদের বলেছিলাম 5.3.3 এর পর্বে যে আমরা যে কাজটি করছি আজকে সেটার পরবর্তীতে একটা খুব ভালো কাজ রয়েছে, আজকে আমরা সেটা করছি। খেয়াল করেন অনেক বড় একটি ডিরেকশন, আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। রিড দ্য ফলোইং প্যারাগ্রাফস অফ দ্য এসে। এখানে একটি এসে রয়েছে ফ্রম সিড টু ব্লসম, বীজ থেকে ফুল পর্যন্ত বা ফুল ফোটা পর্যন্ত। গ্রোয়িং অ্যান এসে ফর আ প্যারাগ্রাফ, একটি অনুচ্ছেদ থেকে একটি রচনা বানানো। অন দ্য সেম টপিক, একটি বিষয়ের উপরেই একটি এসে এবং একটি রচনা বানানো, এই বিষয়টি বলা হচ্ছে। এগেইন দ্য প্যারাগ্রাফস আর নট অর্গানাইজড। এখন এর আগেও আমাদের যে কাজটি ছিল 5.3.3 যে এলোমেলো করে দেওয়া ছিল, এখানেও এলোমেলো করে দেওয়া আছে কিছু প্যারাগ্রাফ। এর আগে আমাদের ছিল কিছু বাক্য বা সেন্টেন্সেস ছিল এলোমেলো করে, এখানে প্যারাগ্রাফ হিসেবে থাকছে। ডিসকাস ইন পেয়ারস অফ গ্রুপস অ্যান্ড ফাইন্ড আউট দ্য কোহেসিভ ডিভাইস। তাহলে আপনাকে যখনই সাজাতে যাবেন কোহেসিভ ডিভাইসের হেল্পটা কিন্তু আপনাকে নিতেই হবে। ইউজ টু কানেক্ট ডিফারেন্ট প্যারাগ্রাফস, প্রত্যেকটি প্যারাগ্রাফকে সাজানোর জন্য কোহেসিভ ডিভাইসের প্রপার যে ব্যবহারটি রয়েছে সেটা আপনাকে মেনেই এই কাজটি করতে হবে। দেন অ্যারেঞ্জ দ্য প্যারাগ্রাফস ফলোইং দ্য স্ট্রাকচার অফ অ্যান এসে, এবং পরবর্তীতে যখন আপনি সেগুলো এসে এর গঠন প্রণালী মেনে প্যারাগ্রাফগুলোকে সাজাতে হবে আপনাকে। লেটার ইউজ দ্য গিভেন গ্রিড, আপনাদের একটা গ্রিড দেওয়া হয়েছে, ওই গ্রিডটি ব্যবহার করে টু অর্গানাইজ দ্য প্যারাগ্রাফস টু মেক অ্যান এসে ইজি টু আন্ডারস্ট্যান্ড, এবং পরবর্তীতে এসেটিকে সহজবোধ্য করে সাজানোর জন্য নিজের গ্রিডটি ব্যবহার করো। আমরা প্রথমে যে কাজটি করব সেটি হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফ আগে সুন্দর করে বুঝে নিব। ফ্রম সিড টু ব্লসম, গ্রোয়িং অ্যান এসে ফ্রম আ প্যারাগ্রাফ, বীজ থেকে ফুল পর্যন্ত একটি অনুচ্ছেদ থেকে একটি রচনা বানানো, এটা শিরোনাম। প্রথম যে প্যারাগ্রাফটি আপনাদের দেওয়া হয়েছে সেটি হচ্ছে ফাইনালি দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড প্রুশন উইথ আ কনস্ট্যান্ট সোর্স অফ জয় অ্যান্ড কমফোর্ট। আমরা এই লাইনটি এর আগেও পেয়েছিলাম। এখানে যেটা বলা হয়েছে অবশেষে পাখিটি প্রসূনকে আনন্দ এবং স্বস্তির একটি অবিরত উৎস প্রদান করেছে। ইট হ্যাজ বিন অলওয়েজ আ লয়াল ফ্রেন্ড অ্যান্ড কম্পেনিয়ন বাই হিজ সাইড ডিউরিং ডিফিকাল্ট টাইমস। এখন যেটা বলা হচ্ছে কঠিন সময়ে এটি তার বিশ্বস্ত বন্ধু এবং সঙ্গী হয়ে তার পাশে থেকেছে। The bird's unwavering companionship has transformed him into more compassionate and understanding towards others. এর ফলে যেটা বলা হচ্ছে পাখির দারুণ সহচর্য তাকে অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিতে রূপান্তরিত করেছে। তার মানে পাখির কাছে যে শিক্ষাটা পেয়েছে সেটার কারণে সে ট্রান্সফর্ম হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। হি হ্যাজ লার্ন দ্যাট, সে শিখতে পেয়েছে যে হ্যাভিং আ গুড ফ্রেন্ড বাই হিজ সাইড ক্যান মেক অল দ্য ডিফারেন্স ইন লাইফ। সে শিখেছে যে তার পাশে একজন ভালো বন্ধু থাকাটা জীবনের সকল পরিবর্তন আনতে পারে। এইগুলোকে আপনাদের সুন্দর করে সাজাতে হবে প্যারাগ্রাফগুলোকে। আগে আপনাদের কোহেসিভ ডিভাইস ছিল একটি, শুধু ফাইনালি এবং এন্ড পেয়েছিলাম। এখানে কিন্তু আমাদের একাধিক কোহেসিভ ডিভাইস রয়েছে। যেমন এই যে খেয়াল করেন, আপনি ফিরে যান আপনার কোহেসিভ ডিভাইসের যে লেসনটি ছিল 5.3.1, সেখানে চলে যান, দেখবেন প্রোনাউনও কিন্তু একটি কোহেসিভ ডিভাইস। তারপর দ্যাট, এটাও কিন্তু একটা কোহেসিভ ডিভাইস। তার মানে আপনি যদি শুধু ফার্স্টলি অ্যান্সার লিখে যান আপনার গ্রিডে গিয়ে তাহলে কিন্তু সেটা হবে না। তো সেটা আমরা আরো বিস্তারিত আলোচনা করব সেখানে গিয়ে। এখন প্যারাগ্রাফ 2 আপনাদের একটু বুঝিয়ে দেই। ওখানে কিন্তু আর এটার বাংলা মিনিং বুঝাবো না, শুধু ওখানে কোহেসিভ ডিভাইস গুলো বুঝাবো পারপাস সহ। এখন খেয়াল করেন প্যারাগ্রাফ 2 তে যেটা বলা হচ্ছে, থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড দ্য ইম্পর্টেন্স অফ বিং অ্যাডাপ্টেবল। তৃতীয়ত পাখিটি মানিয়ে নেওয়ার গুরুত্ব দেখিয়েছে। কিভাবে মানিয়ে নিতে হয় সেটা দেখিয়েছে প্রসূনকে। ইট অ্যাডজাস্টস ইটস বিহেভিয়ার টু ডিফারেন্ট সিচুয়েশন।
বিভিন্ন অবস্থায় কিভাবে মানিয়ে নিতে হয়, showing Prushun that flexibility is necessary for success. আমরা যদি পুরো লাইনটা দেখে নিই তাহলে এরকমটি হবে বাংলা অর্থটি আপনাদের। এটি বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণকে খাপ খাইয়ে প্রসূনকে দেখিয়েছে যে সফলতার জন্য নমনীয়তা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি সফল হতে চাই তাহলে অবশ্যই আমাদের নমনীয় হতে হবে, যেটা পাখির কাছ থেকে সে শিক্ষা নিয়েছে। হি হ্যাজ লার্নড দ্যাট, সে শিখেছে যে চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, পরিবর্তন খুবই ধ্রুবক বা সত্য, অবিরত বা অটল। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু বি এবল টু অ্যাডজাস্ট টু ইট, এবং এটির সাথে মানিয়ে নিতে সক্ষম হওয়াও গুরুত্বপূর্ণ। দ্য বার্ড হ্যাজ শোন হিম, পাখিটি তাকে দেখিয়েছে দ্যাট যে বিং অ্যাডাপ্টেবল ইজ আ ভ্যালুয়েবল স্কিল দ্যাট ক্যান হেল্প ওয়ান নেগেটিভ থ্রু ডিফারেন্ট সিচুয়েশনস। পাখিটি তাকে দেখিয়েছে যে মানিয়ে নেওয়া একটি মূল্যবান দক্ষতা যা একজনকে কঠিন পরিস্থিতিতে পথ খুঁজতে সাহায্য করতে পারে। এরপরে প্যারাগ্রাফ 3 আমরা যেটা পাচ্ছি, ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ প্যাশেন্স। প্রথমত পাখিটি তাকে ধৈর্যের গুরুত্ব দেখিয়েছে, যে ধৈর্য কত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেই বিষয়টি দেখিয়েছে প্রসূনকে। এখান থেকে কিন্তু আমাদেরও শিক্ষা নেওয়া উচিত বা আমরাও শিখতে পারি এই বিষয়টা যদি একটু ভালো করে আত্মস্থ করতে পারি। As he watched the bird build its nest, Prasun learned that anything worth having taken time and effort. যখন সে পাখিটিকে তার বাসা বানাতে দেখেছিল, প্রসূন শিখেছিল যে মূল্যবান কোনো কিছুর জন্য সময় এবং শ্রম লাগে। তাহলে যে কোনো কিছু যদি আমরা পৃথিবীতে করতে চাই সেই কাজের জন্য কিন্তু আমাদের শ্রম এবং সময় ব্যয় করা খুবই দরকার। হি অলওয়েজ কিপস দিস লেসন ইন মাইন্ড, সে সর্বদাই এই শিক্ষাটি মনে রাখে। হি রিকগনাইজেস দ্যাট প্যাশেন্স is a virtue and essential to have while working towards a goal. সে স্বীকার করে যে ধৈর্য একটি গুণ এবং এটি থাকা প্রয়োজন যখন একটি লক্ষ্যের জন্য কাজ করা হয়। এরপরে আমরা প্যারাগ্রাফ 4 চলে যাব। ইন কনক্লুশন, উপসংহারে, Prasun's bird teacher has been an exceptional role model, imparting value of life skills and providing unwavering companionship. আমরা এর আগেও এই লাইনটি পেয়েছিলাম আগের পর্বে। এই লাইনে যে বিষয়টি বলা হচ্ছে, পরিশেষে মূল্যবান কর্মদক্ষতা এবং দারুণ সহচর্য প্রদান করে প্রসূনের পাখি শিক্ষক তার জন্য একজন ব্যতিক্রমী রোল মডেল হয়েছে। দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ প্যাশেন্স, বার্ড তাকে দেখিয়েছে কিভাবে ধৈর্যের গুরুত্ব, দেখিয়েছে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম, অ্যাডাপ্টাবিলিটি, অভিযোজন ক্ষমতা বা অন্যদের সাথে মিলেমিশে থাকার ক্ষমতা, অ্যান্ড কম্প্যানিয়নশিপ, সঙ্গী বা সাথীদের সাথে কিভাবে মিলেমিশে থাকতে হয়, এটা পাখি তাকে শিখিয়েছে। দিস লেসন্স হ্যাভ হেল্পড হিম টু বিকাম আ বেটার পারসন অ্যান্ড হ্যাভ প্রোভাইডেড হিম উইথ দ্য টুলস হি নিডস টু বি সাকসিড ইন লাইফ। এই শিক্ষাগুলি তাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করেছে এবং জীবনে সফল হওয়ার জন্য তাকে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করেছে। প্রসূন উইল অলওয়েজ বি গ্রেটফুল ফর দ্য টাইম, প্রসূন সব সময় সময়ের প্রতি কৃতজ্ঞ। হি স্পেন্ট লার্নিং ফ্রম হিজ বার্ড টিচার অ্যান্ড উইল ক্যারি দ্য লেসন্স উইথ হিম ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। এখানে যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে, প্রসূন তার পাখি শিক্ষকের কাছ থেকে শেখার জন্য যে সময় ব্যয় করেছে তার জন্য সর্বদাই কৃতজ্ঞ থাকবে এবং বাকি জীবনে তার শিক্ষাগুলো মেনে চলবে। আমরা চলে যাচ্ছি আপনাদের প্যারাগ্রাফ 5 এবং 6, এই দুটি খুব ছোট, আমরা মোটামুটি শেষ করে ফেলছি, তারপরে আমরা গ্রিড নিয়ে আলোচনা করব। আর শিক্ষার্থীদের জন্য বলে রাখি, এই ক্লাসটি একটু বড় হবে কারণ একটা বড় এসে নিয়ে আমরা কাজ করছি এবং এই এসে টপিকটার বিস্তারিত বিষয়গুলো এক কথায় আমরা এখানে ওপেন হার্ট সার্জারি যেটাকে আমরা বলে থাকি, প্রত্যেকটি প্যারাগ্রাফ খুব সূক্ষ্মভাবে ভেঙ্গে ভেঙ্গে এর কোহেসিভ ডিভাইসগুলো বের করার চেষ্টা করব। চলুন আমরা 5 নম্বর প্যারাগ্রাফটা জেনে নেই। Prasun's bird teacher has been a significant influence in his life. প্রসূনের পাখি শিক্ষক তার জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। The lessons it has taught him have helped to shape him into the person he is today.
এখন যে বিষয়টি বলছে, এটি তাকে যে শিক্ষা দিয়েছে তা তাকে আজকের দিনের মানুষে পরিণত হতে সাহায্য করছে। আমরা প্যারাগ্রাফ 6 দেখে নেব। সেকেন্ডলি, দ্য বার্ড হ্যাজ টট প্রসূন দ্য ভ্যালু অফ হার্ড ওয়ার্ক। দ্বিতীয়ত, পাখিটি প্রসূনকে কঠোর পরিশ্রমের মূল্য শিখিয়েছে। এভরিডে, প্রত্যহ বা প্রত্যেক দিন, ইট টায়ারলেসলি সার্চেস ফর ফুড এন্ড টেকস কেয়ার অফ ইটস ইয়াং। এখন যে বিষয়টি বলছে, প্রতিদিন এটি অক্লান্ত ভাবে খাবার সন্ধান করে এবং তার বাচ্চাদের যত্ন নেয়। হি হ্যাজ লার্ন দ্যাট, সে শিখেছে যে হার্ড ওয়ার্ক ইজ এসেনশিয়াল ফর অ্যাচিভিং সাকসেস। জীবনে সফলতা অর্জন করার জন্য হার্ড ওয়ার্ক বা কঠোর পরিশ্রম খুবই গুরুত্বপূর্ণ। Keeping this in mind, he also works hard to achieve his goals. এটি মাথায় রেখে সে তার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে। The bird has shown him that, পাখিটি তাকে দেখিয়েছে যে এনিথিং ইজ ইম্পসিবল উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন। এখন বলছে পরিশ্রম এবং নিষ্ঠা দিয়ে সবকিছুই অর্জন করা সম্ভব, যা পাখি তাকে দেখিয়েছে বা শিখিয়েছে। সেক্ষেত্রে এই ছিল আমাদের প্যারাগ্রাফগুলোর বাংলা অর্থ। এটি আর আলোচনা করব না বাংলা অর্থগুলো পরবর্তীতে। এখন আমরা সরাসরি চলে যাব গ্রিডে। তার আগে আপনাদের ওয়ার্ড মিনিং রয়েছে, চলুন আমরা একটু দেখে নিই। প্রত্যেকটি ওয়ার্ড মিনিং এর এবার সেই অর্থগুলো দিয়ে দেওয়া আছে। আমি শুধু এই শব্দগুলোর অর্থ বলে দিই, তাহলে এটা আপনাদের অটোমেটিক্যালি আপনারা এটা বুঝে ফেলতে পারবেন। ফেইথফুল হচ্ছে বিশ্বস্ত, এবং প্রোভাইডেড এটি হচ্ছে প্রদান করা বা প্রদান করেছে বা প্রদান করেছিল, যেহেতু ইডি দেওয়া আছে পাস্ট ফর্মে। টায়ারলেসলি অক্লান্ত ভাবে। ডেমনস্ট্রেট এটি হচ্ছে আপনাদের প্রদর্শন করেছে। এর পরবর্তীতে আসেন 5 নম্বরে, এটা টেবল খাপ খাইয়ে নিতে সমর্থ হওয়া বা অভিযোজ্যতা। 6 অ্যাডজাস্টেড মানিয়ে নিয়েছে। ইম্পার্টিং জ্ঞাত করা বা শিক্ষা প্রদান করা। এক্সেপশনাল এটি হচ্ছে আপনাদের ব্যতিক্রমী বা বিশেষ। ভ্যালুয়েবল মূল্যবান। কম্পেনিয়ন সঙ্গী। প্যাশেন্স ধৈর্য। প্রসেস এটি হচ্ছে আপনাদের প্রক্রিয়া বা কার্যক্রমের যে ধারা, সেটা। ইম্পর্টেন্স গুরুত্বপূর্ণ। কনস্ট্যান্টলি সর্বদা বা অলওয়েজ এটা আমরা ধরতে পারি। এই ছিল আমাদের ওয়ার্ড মিনিং গুলো। বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই ওয়ার্ড মিনিং গুলো দেওয়া হয়েছে আপনাদের। আমরা চলে যাব এখন আমাদের যে টার্গেট প্ল্যান, সেটি হচ্ছে আপনাদের গ্রিড নিয়ে কাজ করা। দেখেন, গ্রিডে আমরা জানি একটা এসেতে 3টা অংশ থাকে। আমরা আগে জেনে এসেছি, সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি এন্ড কনক্লুশন। এই ইন্ট্রোডাকশনে শুধু একটি প্যারা থাকবে আপনাদের, এবং বডিতে গিয়ে দেখেন আমরা এখানে 4টি প্যারা পেয়েছি এবং কনক্লুশনে 1টি। তাহলে এই মিলে হলো 4 আর 2 6টি প্যারা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো চলুন শিক্ষার্থীরা, আমাদের যেহেতু এখানে অনেক বিস্তারিত কাজ রয়েছে, এটা আমরা অ্যান্সার কি টু অ্যাক্টিভিটিতে দেখবো। সেখানে গিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। লেটস গেট স্টার্টেড। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের রাইটিং কোহেসিভলি এর অ্যান্সার কি টু অ্যাক্টিভিটি 5.3.4 এর আলোচনায়। শুরুতে আপনাদের জন্য যে বিষয়টি বলেছিলাম, যেটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনাদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে থাকবে, যার পিআই হচ্ছে 8.2.3। আর এখানে যেটি অবজার্ভ করা হবে আপনাদের, স্টুডেন্টস ইউজ ভ্যারিয়াস কোহেসিভ ডিভাইসেস ইন আ টেক্সট অ্যাকর্ডিং টু পারপাস। উদ্দেশ্য অনুসারে একটা টেক্সটে যে কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে হয়, সেটা সে ব্যবহার করতে পারছে কিনা, বা সেটি এই টেক্সটের আলোকে বা এই কাজের আলোকে ফাইন্ড আউট করতে পারছে কিনা। এখানে আপনাদের আরো মজার কিছু বিষয় রয়েছে। চলুন আমরা একটা জিনিস খেয়াল করি। প্রথমে আগে দেখে নিই, তারপরে আপনাদের বলছি। শুরুতে যেটা বলেছিলাম সেটার সাথে লিঙ্ক করেই মূলত এখানে আমরা নতুন কিছু শিখতে যাচ্ছি। স্ট্রাকচার থাকছে হোয়াট ইজ রিটন, যা লেখা হয়েছে সেটা। দ্য প্যারাগ্রাফস, যে প্যারাগ্রাফটা, আমরা প্যারাগ্রাফটা এইভাবে পুরোটাই লিখে দিব। যেমন প্যারাগ্রাফ 6 এটা প্রথমে আসবে, এটি আমাদের ইন্ট্রোডাকশন বাক্য। এটি কিন্তু আমি আর এখন আপনাদের বুঝাবো না। এরপরে এখানে কোনো কোহেসিভ ডিভাইস নেই, সো যেহেতু নেই, অতএব ব্যাখ্যা করার কোনো প্রয়োজন আসছে না বা পারপাস এখানে আসছে না। এখন আমরা যাব বডিতে। বডিতে যে জিনিসটি থাকবে, অল দ্য সাপোর্টিং আইডিয়াস টু এস্টাবলিশ দ্য টপিক। তাহলে আমরা এই সি লেখার ক্ষেত্রে যে জিনিসটি জেনেছিলাম, যে এর 3টি পার্ট। প্রথম হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন। ইন্ট্রোডাকশনে যে জিনিসটি থাকবে সেটাকে বডি সাপোর্ট করবে। তাহলে এই জন্য আমরা এটা এখানে দিয়েছে। এটা আপনাদের দেওয়াই ছিল বইতে। এখন যে কাজটি করতে হবে, আপনার প্রথম প্যারাগ্রাফ কি, একইভাবে খেয়াল করেন 5.3.3 তে আমরা যে কাজটি করেছিলাম ঠিক সেম ভাবে
শুধু এখানে আপনাদের কোহেসিভ ডিভাইস বেশি আছে। এইটার কোহেসিভ ডিভাইস গুলো এখানে রয়েছে ফার্স্টলি, অ্যাজ, এন্ড, দ্যাট, এরপরে রয়েছে হোয়াইল এবং আরো রয়েছে। আমরা আরো বিস্তারিত দেখব। আমরা আলাদা একটি শীট আপনাদের জন্য রেখেছি এখানে, সেটা আমরা দেখে নিব। এবং আপনি যেভাবে লিখতে পারেন সেটি হচ্ছে ফার্স্টের ক্ষেত্রে ভার্ব ফার্স্টে যেভাবে লিখবেন, মেকিং আ সিকোয়েন্স বাই ইউজিং ফার্স্টলি, এবং এস এর ক্ষেত্রে লিখতে পারেন প্রোভাইডিং এক্সপ্লানেশনস অর রিজনস বাই ইউজিং এস ব্যবহার করার মাধ্যমে এখানে উদাহরণ দেওয়া হয়েছে বা রিজন গুলো তুলে ধরা হয়েছে। আর এন্ড এটা তো আমরা জেনে এসেছি, কানেক্টিং টু সিমিলার পিসেস অফ ইনফরমেশন বাই ইউজিং এন্ড ব্যবহার করে অনুরূপ দুটি জিনিসকে সংযুক্ত করা হয়। আপনারা অনেকেই রয়েছেন যে শুধু এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এই কয়েকটি শব্দ লিখে দিয়েই এই লেসনটি অনেকেই পার পেয়ে গেছেন, কিন্তু আদৌ কিন্তু এই জিনিসটি সঠিক নয়। কারণ আপনারা খেয়াল করে দেখেন, যখন আপনারা কোহেসিভ ডিভাইস সম্পর্কে জেনেছিলেন সেখানে প্রোনাউন ছিল, কানেক্টর ছিল, কনজাংশন ছিল, তার মানে সবগুলি কিন্তু এখানে আলোচনায় আসবে। আমরা আরো বিস্তারিত আপনাদের আলাদা শিটে দেখাবো। ঠিক এভাবেই লিখবেন। এর পরবর্তীতে আমরা দ্যাট নিয়েছি, হোয়াইল নিয়েছি। আমরা এর যে এক্সট্রা শিটটি রয়েছে, চলুন সেখানে আর সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এবং ব্যাখ্যা সহকারে। চলুন সেটা আমরা দেখে আসি। আমরা চলে এসেছি বডি প্যারাগ্রাফ 1 এর যে আলোচনাটি রয়েছে। প্রথম বডি প্যারাগ্রাফ, যেটা 3 নাম্বারটা আমরা নিয়েছিলাম, সেটা আলোচনা করার আগে আপনাদের কিছু জিনিস দিয়ে দেই যেটা আপনাদের খুব কাজে আসবে। দিস সলিউশন ইজ বেসড অন অনলি 3 কোহেসিভ ডিভাইসেস। এই যে সলিউশনটা আমরা করেছি এটা মূলত 3টা কোহেসিভ ডিভাইস আমরা নিয়েছি। কোহেসিভ ডিভাইস কিন্তু আরো অনেক ধরনের রয়েছে, যেহেতু আপনাদের ওগুলো শিখাইনি, আমরা সেগুলো নিয়ে এখানে কাজ করব না। সেগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আপনাদের একটি প্যারাগ্রাফ নিয়েই মূলত আধা ঘন্টার একটি ক্লাস হয়ে যাবে। অতএব একটু খেয়াল করেন, আমরা যে 3টি শিখে এসেছি ওই 3টি নিয়ে কাজ করছি। এই 3টি ছিল আপনাদের 1 নম্বরে ইউজিং প্রোনাউনের ব্যবহার, এটি ছিল আপনাদের 62 নম্বর পৃষ্ঠায়, এবং 2 নম্বরে ছিল বাই ইউজিং কনজাংশনস, এটি ছিল আপনাদের 62 পেজে, এবং নাম্বার 3 তে ছিল বাই ইউজিং কানেক্টরস অফ লিঙ্কিং ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, পেজ 63 টু 64 এ এটা ছিল। আর এটা মূলত অ্যাক্টিভিটি 5.3.1 এ আমরা পেয়েছিলাম এই জিনিসগুলো। এখন আমরা প্যারাগ্রাফ 1 এর যে বিষয়গুলো রয়েছে সেটা একটু জেনে নেই। সেটা আমরা গ্রিডে সাজিয়ে দিয়েছি। খেয়াল করেন, প্রত্যেকটি অ্যান্সারের, প্রত্যেকটি প্যারাগ্রাফের যে গ্রিডটা দেওয়া হয়েছে, এই গ্রিডটি মাঝখানের যে কলামটি রয়েছে, এই কলামটি কিন্তু আপনি লিখবেন না। এটা শুধু আমি আপনাদের বোঝার জন্য দিয়েছি। অনেকে হয়তো প্রশ্ন করবেন যে স্যার আপনি এতগুলো কোহেসিভ ডিভাইস বের করেছেন, তার যুক্তিকতা কি, কোনটা কোন পারপাস থেকে করেছেন? এই যে পারপাস গুলো আমি দিয়ে দিয়েছি, আর এটা শুধু দিয়েছি আপনাদের বোঝার জন্য, এটা লিখবেন না। টাইপ ডোন্ট রাইট অনলি ফর আন্ডারস্ট্যান্ডিং, এটা শুধু বোঝার জন্য, লেখার জন্য নয়। খেয়াল করেন, আমরা ফার্স্টলি পেয়েছিলাম, ওখানেও ব্যাখ্যা দিয়েছি, এখানেও কিন্তু দেওয়া হয়েছে ব্যাখ্যাটি। আপনার যেটা পছন্দ হবে সেটাই লিখবেন। এস আমরা আগেও ব্যাখ্যা দিয়েছি, এখানেও কিন্তু দিয়েছি খুব সংক্ষেপে, টু শো দ্য কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, এটা দেখানোর জন্য। আর এটাকে বলা হয় ক্যাজুয়াল কনজাংশন। আপনারা এগুলো সম্পর্কে যদি আরো বিস্তারিত নলেজ রাখেন বা পড়ার আগ্রহ থাকে, এই জন্য কিন্তু আমি তথ্যসূত্রগুলো এক প্রকার দিয়ে দিয়েছি যে কোনটা কোন টাইপের কোহেসিভ ডিভাইস। এরপরে দ্যাট, এটি হচ্ছে কনজাংশন অর রিলেটিভ প্রোনাউন টু ইন্ট্রোডিউস আ ক্লজ অ্যান্ড স্পেসিফাই দ্য লেসন লার্নড, কারণ এবং সুনির্দিষ্ট করে বোঝানোর জন্য বিষয়টিকে, এই যে ইন্ট্রোডাকশনটি ছিল, সূচনাটা, সেটা সুন্দর করে শেখানোর জন্য দ্যাটটি ব্যবহার করা হয়েছে। আপনারা যারা এর আগে এই লেসনটি নিয়ে কাজ করেছেন, আপনারা কিন্তু এতগুলো করেননি। খেয়াল করেন, আপনাদের আরো রয়েছে হি, এটি হচ্ছে প্রোনাউন টু মেইনটেইন রেফারেন্স এন্ড অ্যাভয়েড রিপিটেশন অফ প্রোশন। প্রোশন শব্দটাকে বারবার ব্যবহার না করার জন্য এখানে মূলত হি ব্যবহার করা হয়েছে। এরপর আছেন দিস, এটি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটি ব্যবহার করা হয়েছে টু রেফার ব্যাক দ্য স্পেসিফিক লেসন মেনশনড। দ্যাট ব্যবহার করা হয়েছে টু ইন্ট্রোডিউস আ ডিফাইনিং ক্লজ স্পেসিফিক প্যাশেন্স। দ্যাট দেখেন দুবার ব্যবহার করা হয়েছে, তার মানে দুইবারই কিন্তু দুটো অর্থে ব্যবহার করা হয়েছে। এই জন্য আমরা প্রত্যেকটি খুব আলাদা আলাদা করে দিয়েছি আপনাদের সুন্দর এবং সহজ করে বোঝার জন্য। এরপর আসেন অ্যান্ড, adjective conjunction to connect related ideas, passions and essential, ধৈর্য এবং তাৎপর্য বা গুরুত্ব, এই বিষয়টাকে বোঝানোর জন্য কানেক্ট করেছিল কোহেসিভ ডিভাইস। অ্যান্ড হোয়াইল, temporal conjunction to indicate the time frame of having passions during the process, একটা কাজ করার সময় আমাদের ধৈর্য থাকতে হবে, সেই জিনিসটি মূলত হোয়াইল কোহেসিভ ডিভাইসটি সংযুক্ত করেছিল।
শিক্ষার্থীরা চলুন আমরা আমাদের পরবর্তী বডি প্যারাগ্রাফ 2 নিয়ে আলোচনা করি। আমরা চলে এসেছি আপনাদের পরবর্তী বডি প্যারাগ্রাফ, সেটি হচ্ছে বডি প্যারাগ্রাফ 6টা আসবে এই 2 এর পজিশনে। সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ থার্ড পোর্শন, ঠিক এভাবে পুরোটাই লিখবেন। অনেকে আপনারা এগুলো ডট 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 দিয়ে লিখেন না, এই জায়গাটাতে লেখা যাবে না। যদি আপনি একেবারেই ত্রিভুজ লেভেলের স্টুডেন্ট হতে চান তাহলে আমি যেভাবে সলভ করছি এইভাবেই শিখেন, এইভাবেই আপনাকে শিখতে হবে, এর কোনো বিকল্প নেই। যদি মনে করেন যে আমি কোনোভাবে চতুর্ভুজ আমার পেলেই হবে, তাহলে আপনি শুধু সেকেন্ডলি দিয়ে প্রথমে লিখে দিবেন এইভাবে, মেকিং আ সিকোয়েন্স বাই ইউজিং সেকেন্ডলি, দ্যাটস ইনাফ। এটি দিয়ে আপনাদের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আপনি থাকবেন একেবারেই নিচের, দ্যাট মিনস চতুর্ভুজ লেভেলের। যদি আপনি ত্রিভুজ লেভেলের যেতে চান, অনেক দক্ষ হতে চান, তাহলে আমার সাথে ফলো করুন। চলুন আমরা এর পরবর্তী স্লাইডটি দেখে নেই। আমরা পরবর্তী স্লাইডে চলে এসেছি, প্যারাগ্রাফ 6, যেটা আমাদের বডি প্যারাগ্রাফ 2 তে থাকবে। একইভাবে সাজিয়েছি, এটা আর বারবার বলবো না যে এটা লেখার প্রয়োজন নেই। এখন আমি খুব দ্রুত একটু বলার চেষ্টা করছি। সেকেন্ডলি যে অর্থে ব্যবহার করা হয়েছে, টু ইন্ডিকেট দ্য সেকেন্ড পয়েন্ট অফ আইডিয়া ইন আ সিকোয়েন্স, ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় ক্রমটি ব্যবহার করা হয়েছে সেকেন্ডলির মাধ্যমে। ইট হচ্ছে একটি প্রোনাউন, অতএব এটিও একটি কোহেসিভ ডিভাইস। টু রেফার ব্যাক টু দ্য বার্ড, বার্ডকে বারবার না বলার কারণে ইট ব্যবহার করা হয়েছে। হি একইভাবে এখানে প্রোনাউন হিসেবে নেওয়া হয়েছে। রেফার প্রশ্ন, প্রশ্নকে অ্যাভয়েডিং রিপিটেশন, বারবার যেন ব্যবহার করা না হয় নামটি, এজন্য যেটা দূষণীয়, এই জন্যই কিন্তু প্রশ্নের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে। দ্যাট আমরা পেয়েছি টু ইন্ট্রোডিউস আ ক্লজ এক্সপ্লেইনিং দ্য লেসন লার্নড, সে যা শিখেছে সেই ক্লজটাকে এক্সপ্লেইন করার জন্য মূলত দ্যাট ব্যবহার করা হয়েছে। আমরা অলসো পেয়েছিলাম, এটা হচ্ছে আমাদের কোহেসিভ ডিভাইস টু অ্যাড ইনফরমেশন শোয়িং প্রশ্নস সিমিলার অ্যাকশনস, একই ধরনের কাজের ক্ষেত্রে নতুন তথ্য যোগ করার জন্যই মূলত অলসো ব্যবহার করা হয়েছে। হিজ একটি প্রোনাউন, পসেসিভ প্রোনাউন এটি। টু রেফার টু প্রশ্ন ইন্ডিকেটিং অনারশিপ, এর ক্ষেত্রে ইন্ডিকেট করার জন্য প্রশ্নের পরিবর্তে হিজ ব্যবহার করা হয়েছে। এবং দ্যাট পেয়েছি আমরা টু ইন্ট্রোডিউস আ ডিফাইনিং ক্লজ স্পেসিফাইং দ্য পসিবিলিটি লার্নড, কোন ধরনের জিনিসটি সে শিখছে বা শেখার সম্ভাবনা রয়েছে, ওইটা বা আমরা যে প্যারাগ্রাফটা পেয়েছিলাম ওই প্যারাগ্রাফে ওই লাইনের ক্ষেত্রে এই অর্থে ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা চলুন আমরা পরবর্তী প্যারাগ্রাফটা দেখে নেই। আমাদের পরবর্তী যে বডি প্যারাগ্রাফ 3 আমরা নিয়েছি সেটি হচ্ছে প্যারাগ্রাফ 2টা এখানে আসবে। থার্ডলি দিয়ে যেটা রয়েছে সেটা এইভাবে আপনি সুন্দর করে লিখে ফেলবেন। লেখার পরে আমি যেগুলো এক্সট্রা স্লাইডে দেখাচ্ছি সেটা কিন্তু আপনাদের এই ঘরটাতে লিখতে হবে। তার মানে বড় একটি পৃষ্ঠা নিয়ে খাতায় সুন্দর করে আপনাকে লিখতে হবে। তো চলুন আমরা দেখে আসি এখানে কি কি কোহেসিভ ডিভাইস রয়েছে। এখানে আসে আমরা যে যে কোহেসিভ ডিভাইস গুলো পাচ্ছি, এখানে থার্ডলি পেয়েছি। একইভাবে লিখবেন টু ইন্ট্রোডিউস দ্য থার্ড পয়েন্ট অর আইডিয়া ইন আ সিকোয়েন্স, একটা ক্রম বোঝানোর ক্ষেত্রে তৃতীয় পয়েন্টের ক্ষেত্রে থার্ডলি ব্যবহার করা হয়েছে। ইট আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, দ্য বার্ডকে রেফার করেছে। দ্যাট টু ইন্ট্রোডিউস আ ক্লজ এক্সপ্লেইনিং দ্য লেসন লার্নড, যেটা সে শিখেছে সেটাকে ইন্ট্রোডিউস করার জন্য বা মূলত দ্যাট ব্যবহার করা হয়েছে। হি আমরা পেয়েছি প্রশ্নের পরিবর্তে। দ্যাট টু ইন্ট্রোডিউস আ ডিফাইনিং ক্লজ এক্সপ্লেইনিং দ্য কনসেপ্ট। ইট টু রেফার ব্যাক টু দ্য চেঞ্জ, চেঞ্জ শব্দটার পরিবর্তে ইট এখানে ব্যবহার করা হয়েছে। এবং এরপরে আমরা পেয়েছিলাম আবারও দ্যাট, যেটি টু ইন্ট্রোডিউস আ ডিফাইনিং ক্লজ অ্যাবাউট দ্য স্কিল, ওই যে স্কিল কথাটা ছিল খেয়াল করেন ভালো করে, এই প্যারাতে ওই স্কিলকে দ্যাট রিপ্লেস করেছে বা স্কিলটার জন্যই মূলত দ্যাট কনজাংশনটি ব্যবহার করা হয়েছে। আমরা চলুন পরবর্তীতে প্যারাগ্রাফটা দেখে নিই আমরা কোনটা নিয়েছি। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়েছিলাম সেটি হচ্ছে বডি প্যারাগ্রাফ 4, তার মানে বডির এটি শেষ কাজ, সেটি হচ্ছে প্যারাগ্রাফ 1টা নেওয়া হয়েছিল ফাইনালি। এখানে আপনারা ওভাবে লিখবেন। চলুন আমরা অ্যান্সারটি দেখে নিই। তার আগে এটি একটি বড় প্যারাগ্রাফ, তো পুরোটাই কিন্তু আপনাদের লিখতে হবে। আবারও বলছি, আপনারা কেউ কেটে কেটে ডট দিয়ে লিখবেন না। আমরা চলে এসেছি প্যারাগ্রাফ 1, দ্যাট মিনস বডি প্যারাগ্রাফ 4 এর সঠিক যেটা হবে প্যারাগ্রাফ 1। এখানে কোহেসিভ ডিভাইস খুব কম রয়েছে, আরো কোহেসিভ ডিভাইস রয়েছে যে কোহেসিভ ডিভাইসগুলো আমরা এখানে নেইনি। আমি শুরুতে বলেছি আমরা সেই কোহেসিভ ডিভাইসগুলোই নিব যেগুলো আপনাদের পড়ানো হয়েছে। দ্যাট মিনস যে 3টা আপনাদের পড়ানো হয়েছে সেটাই আমরা। এটা লিখবেন না, জাস্ট বোঝার জন্য। ফাইনালি টু ইন্ডিকেট দ্য ফাইনাল পয়েন্ট অর আইডিয়া ইন আ সিকোয়েন্স। খেয়াল করেন একই ধরনের বাক্য প্যাটার্ন গুলো কিন্তু আসছে।
তার মানে এটা কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই। আপনি যদি বুঝেন সুন্দর করে তাহলে কিন্তু আপনি এই জিনিসগুলো সুন্দর করে উপস্থাপনা করতে পারবেন। ইট আগেও এসেছে, এখনো আসছে, বার্ডকে ব্যবহার করার জন্য যেন বারবার রিপ্লেস না হয় সেক্ষেত্রে বা রিপিট না হয় সেজন্য ইট নেওয়া হয়েছে। এখানে আমরা হ্যাজ বিন নিয়েছি, এটা আপনাদের এই পর্যায়ে প্রয়োজন নেই, এটা একটু কেটে দিবেন আপনারা। এটাও কিন্তু একটা কোহেসিভ ডিভাইস হিসাবে কাজ করেছে, বাট এটার ব্যাখ্যাটা আমরা অন্য সময় জানবো। যদি আপনাদের ভার্বেরটা শেখাতো তাহলে আমরা এটা নিয়ে কাজ করতাম। এখানে হি প্রনাউনটা নেওয়া হয়েছে টু রেফার ব্যাক টু প্রসূন, একইভাবে প্রসূনের কথা বলেছে, আবার লিখে দিতে পারেন অ্যাভয়েড রিপিটেশন, এটাও লিখতে পারেন। দ্যাট কনজাংশন নেওয়া হয়েছে টু ইন্ট্রোডিউস আর ডিফাইনিং আ ক্লজ এক্সপ্লেইনিং দ্য লেসন। এই ছিল আমাদের আলোচনাটা। আমরা চলুন আপনাদের যে কনক্লুশন প্যারাটা নেওয়া হয়েছে কোনটা সেটা দেখে আসি। আমরা সর্বশেষে চলে এসেছি কনক্লুশন সামারি অফ দি এসে। তাহলে এসের সামারি মানে ফিনিশিংটা, এক্ষেত্রে এই যে কনক্লুশন কোহেসিভ ডিভাইস আপনারা শুধু যেটা করেছিলেন বা এর আগে শিখেছিলেন জাস্ট ইন কনক্লুশনটা লিখে নিয়েছেন, এর ব্যাখ্যাটা দিয়েছেন, কিন্তু না এখানে আরো কোহেসিভ ডিভাইস রয়েছে, সেটাও আপনাকে বের করতে হবে। তো চলুন আমরা সরাসরি দেখে নিই আমাদের অ্যান্সার কি ট্রু এর অ্যাডিশনাল স্লাইডে। আমরা চলে এসেছি যে প্যারাগ্রাফটা আমরা এখানে নিয়েছি কারেক্ট হিসাবে, সেটি হচ্ছে 4। একইভাবে টাইপগুলো বোঝার জন্য কোহেসিভ ডিভাইস এখানে প্রথমে রয়েছে ইন কনক্লুশন টু সিগন্যাল দ্য এন্ডিং অর সামারি অফ দ্য ডিসকাশন। কোন একটা আলোচনার শেষ বা সারসংক্ষেপের ক্ষেত্রে যে সিগন্যালটা বা প্রতীকটা দেওয়া হয় ব্যবহার করা হয় সেটি হচ্ছে ইন কনক্লুশন। এন্ড নেওয়া হয়েছে এখানে 3বার, তিনটেই 3 ভাবে ব্যাখ্যা করা হয়েছে, খেয়াল করেন। টু কানেক্ট রিলেটেড আইডিয়াস অর কোয়ালিটিস, ধারণা এবং যে কোয়ালিটি গুলো রয়েছে সেগুলো, এবং পরবর্তী এন্ডটা নেওয়া হয়েছে টু কানেক্ট রিলেটেড আউটকামস অর রেজাল্ট, ফলাফলের জন্য উদ্দেশ্যে আমরা এটা ব্যবহার করেছি পরবর্তীটি। এবং লাস্ট ওয়ান যে এন্ড কোহেসিভ ডিভাইসটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে টু কানেক্ট রিলেটেড ক্লজ অর অ্যাকশনস, দুটো বাক্যাংশকে যুক্ত করার জন্য মূলত সর্বশেষে এন্ড ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা যারা আমাদের আজকের এই আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন সে সকল শিক্ষার্থীদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা এর আগে হয়তো এই ক্লাসটি করেছেন বা আপনাদের প্রতিষ্ঠানে করেছেন, আপনারা ঠিক এইভাবে করেছিলেন কিনা, এত ডিটেল জেনেছিলেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এবং শুরুতে যে কথাটি বলেছিলাম যে আজকের ক্লাসটি আপনার চিন্তা ভাবনার একটা পরিবর্তন নিয়ে আসবে বোঝার ক্ষেত্রে, বিশেষ করে কোহেসিভ ডিভাইস, সেটার পরিবর্তন আসলে সংঘটিত হয়েছে কিনা বা পরিবর্তন হয়েছে কিনা, আপনার ভালো লেগেছে কিনা, সব বিস্তারিত কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.